অনলি স্পোকেন ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। স্পোকেন ইংলিশের আরও একটি নতুন ক্লাস, যার শিরোনাম স্ট্রাকচার ক্লাস 04। আজকে আমরা স্ট্রাকচারের উপরে ক্লাস নেব। এটি হলো ক্লাস 4। তার মানে এর আগে আরও যে 3টি ক্লাস হয়ে গেছে বা এই এপিসোডের যতগুলো ক্লাস হয়েছে সবগুলোর লিঙ্ক আমি দেখো ডান পাশে আই বাটনে দিয়ে দিলাম, সেখান থেকে ক্লাসগুলো করে আসো। আমরা স্পোকেনের ক্লাসগুলোকে যতগুলো ভাবে ভাগ করেছি, যতগুলো ওয়েতে আমরা ডিসকাশন করব, তার ভিতরে এটি একটি ধরন স্ট্রাকচার বেস। তো স্ট্রাকচারের ক্ষেত্রে আজকে বেসিক্যালি আমি 3টি স্ট্রাকচার আজকে তোমাদেরকে দেখাবো, যেগুলো আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করি, করে করে অভ্যস্ত হয়েছি। স্ট্রাকচার 1, এটি হলো সাবজেক্টে পড়ে নো, যে নো মানে জানা, এরপরে হাউ টু এবং তারপরে ভার্বের বেস ফর্ম। এটার মাধ্যমে আমরা বর্তমানের কোনো কথা বলবো। ওকে, এই এক্সাম্পলটা একটু খেয়াল করতে হবে। আমি জানি কিভাবে এটি সমাধান করতে হয়। এই জাতীয় কথাগুলো আমরা স্ট্রাকচার 1 অনুযায়ী বলবো। ওকে, এরপর স্ট্রাকচার 2, সাবজেক্টের পর, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, আই, উই, দে, হি, শি, নাম যে কোনো সাবজেক্ট হতে পারে। এরপরে নিউ, ঠিক আছে, নো না হয়ে কিন্তু নিউ হয়ে গেছে, লক্ষ্য করো, আগেরটা নো, পরেরটা আমরা শেখাবো নিউ। তো যখনই আমরা নিউ বলবো এই হাউ টু এর ক্ষেত্রে ভার্বে বেস ফর্ম, তখন অতীত অর্থ দেবে। এবং এক্ষেত্রে একটা মজার বিষয়, মজা বলবো না, বলবো ব্যতিক্রম একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো নো মানে জানা আর নিউ মানে জেনেছিলাম, ঠিক আছে। বাট এক্ষেত্রে অর্থটা হয়ে যাবে জানতাম, জানতাম, জানতো, এইরকম জানতাম, জানতো, এরকম অর্থ হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। তাহলে স্ট্রাকচার 2 অনুযায়ী আমরা নিচের অতীত অর্থ অনুযায়ী এই ধরনের বাক্যগুলো দেখব, যে আমি জানতাম কিভাবে এটি সমাধান করতে হয়। ওকে, এরপর স্ট্রাকচার 3, যেটা সাবজেক্টে পরে আমরা নেগেটিভ ফর্মগুলো ব্যবহার করতে পারি, যে আমি জানি না কিভাবে এটা করতে হয়, আমি জানতাম না এটা কিভাবে করতে হয়, সে জানে না এটা কিভাবে করতে হয়। এই জানি না, জানতাম না, এরকম না অর্থে আমরা ডন্ট, ডাজন্ট অথবা ডিডেন্ট ইউজ করব। ডন্ট বা ডাজন্ট ইউজ করব আমরা বর্তমান অর্থে, আর ডিডেন্টটা ইউজ করব অতীত অর্থে। যদিও এখানে বর্তমান না অর্থে বলা হয়েছে, অতীত অর্থে আমরা ব্যবহার করব ডিডেন্ট। ওকে, সো এই 3টি ফরম্যাটকে কাজে লাগিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করে দেখাবো, যেগুলো রিয়েল লাইফে আমরা প্রচুর ব্যবহার করি। তো যেহেতু আমি বেসিকদের নিয়ে কাজ করছি, যারা ইংলিশের একেবারে প্রাথমিক থেকে শুরু করতে চাও, স্পোকেন ইংলিশের শুরু থেকে শুরু করতে চাও, সেই জন্য কিন্তু আমি এই নোটটাও দিয়ে দিয়েছি যে ডন্ট বা ডিডেন্টটা কোথায় ইউজ করতে হয়। বেসিক্যালি যখন বলা হবে যে আমি জানি না বা আমরা জানি না, তারা জানে না, তুমি জানো না, সেক্ষেত্রে ডন্ট। আমি জানতাম না, তুমি জানতে না, তারা জানতো না, সেক্ষেত্রে ডিডেন্ট। আর ডাজেন্টটা কোথায় ইউজ করতে হয়, যেমন হচ্ছে হি বা শি অথবা কোনো নাম, এখানে আমি এনি নেম বলবো, রহিম, আবরার, রবিন, যে কোনো একটা নাম হলে সেক্ষেত্রে বলতে হবে ডাজেন্ট। যেমন রহিম জানে না এটা কিভাবে করতে হয়, রহিম ডাজেন্ট নো হাউ টু ডু ইট, ঠিক আছে। এই স্ট্রাকচারটা একেবারে বেসিকদের জন্য। ওয়েল, তো নাম্বার 1, প্রথমটা দেখবো এবার। ধরো এরকম একটি তুমি কথা বলতে চাচ্ছ যে আমি জানি কিভাবে এটি সমাধান করতে হয়। তাহলে ইংলিশে তুমি কোন ফরম্যাটটা ইউজ করবে? ওই একটাই ফরম্যাট, সাবজেক্টে পরে নো হাউ টু, এরপরে যে ভার্বটা দরকার সেই ভার্বটার বেস ফর্ম। V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বে তো 3টা ফর্ম, তাই না? V1, V2 বা V3, যেটাকে আমরা বলি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো আমি জানি, আই নো হাউ টু সলভ ইট, কিভাবে এটি সমাধান করতে হয়। এখন তুমি এটার পরিবর্তে এটাও বলতে পারো, আমি জানি কিভাবে সমস্যার সমাধান করতে হয়। তাহলে কি বলবে? আই নো হাউ টু সলভ দ্য প্রবলেম। আমি জানি কিভাবে গণিতটি, অঙ্কটি সমাধান করতে হয়, আই নো হাউ টু সলভ দ্য ম্যাথ টার্ম। এভাবে করে তুমি অসংখ্য বাক্য তৈরি করতে পারো। এখন ধরো তুমি এরকম একটি কথা বলছো যে আমি জানতাম কিভাবে এটি সমাধান করতে হয়। লক্ষ্য করো, আমি কিন্তু এবার বলছি আমি জানতাম, আগেটা ছিল আমি জানি, তাই তুমি এখানে নো বলেছো। যখন তুমি বলবে আমি জানতাম, তখন তোমাকে বলতে হবে আই নিউ হাউ টু সলভ ইট। পরেরটা পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনের জায়গা হলো এই ভার্বের জায়গাটায়, ঠিক আছে। সো আমি জানতাম, আই নিউ হাউ টু সলভ ইট। তো যদি এমন হতো যে সে জানতো, আমি যেমন বললাম যে আমি জানতাম, তাহলে সে এর ক্ষেত্রে কি হবে? সে জানতো। রবিন জানতো, তাহলে রবিন নিউ হাউ টু সলভ ইট। সে জানতো, হি নিউ হাউ টু সলভ ইট।
আর যদি এমনটি বলতাম যে সে জানে যে কিভাবে সমাধান করতে হয়, তাহলে এখানে হি নোজ, এটার সঙ্গে একটা এস দিয়ে দিতে হবে। এখানে হি নোজ, শি নোজ, রবিন নোজ। ঠিক আছে, এই বেসিকটুকু একটু বুঝে নিও। এবার ধরো নেগেটিভ তুমি কথাটি বলছো যে আমি জানি না কিভাবে এটি সমাধান করতে হয়। আমি জানি না, আই ডোন্ট নো। আমি জানি না, আই ডোন্ট নো। তারা জানে না, দে ডোন্ট নো। সে জানে না, তাহলে কি বলবে? হি ডাজেন্ট নো। এই যে হি ডাজেন্ট নো, এই ফরম্যাটটা ইউজ করতে হবে। রবিন জানে না, রবিন ডাজেন্ট নো। হাউ টু সলভ ইট। ঠিক আছে, এইটুকুর বেসিক্যালি কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তনের জায়গা হলো এটা। এই বেসিকটুকু তুমি যদি বুঝে ফেলো, এটা দিয়ে তুমি অসংখ্য বাক্য প্রতিনিয়ত তৈরি করতে পারবে। এবার চলো এই স্ট্রাকচার ব্যবহার করে প্রতিদিন হরহামেশায় আমরা কি ধরনের কথাগুলো বলি বা বলতে পারি সেগুলো একটু দেখে নিই। ওয়েল, 20 রিয়েল এক্সাম্পলস। আমি আজকে তোমাদের 20টি এক্সাম্পলস দিয়েছি যে ধরনের বাংলা বাক্যগুলো আমরা মনে মনে ভাবি, বলতে চাই, সেগুলো ইংলিশ কীভাবে আমরা করব, এমন 20টি আমি দিয়েছি। এই পেজে রয়েছে 1 থেকে শুরু করে 10, তারপরে পেজে রয়েছে 11 থেকে 20 পর্যন্ত। নাম্বার 1, এবং তুমি ভেবে দেখবে যে এই জাতীয় কথাগুলো সত্যি আমরা রিয়েল লাইফে ব্যবহার করি কি না। যেমন তুমি ধরো এরকম একটি বাংলা ভাবছো মনে মনে যে এটা তুমি ইংলিশে বলতে চাও। আমি জানি কিভাবে সবার মন জয় করতে হয়, রাইট? এরকম কথা আমরা বলতেই পারি হরহামেশায়। সো তুমি ইংলিশে কি বলতে পারবে? ওই স্ট্রাকচারটা, আই নো হাউ টু। আই নো হাউ টু। বাট যদি এমন হয় যে সে জানে কিভাবে সবার হৃদয় জয় করতে হয়, তাহলে আই নো না বলে বলতে হবে হি নোজ। হি নোজ। আমি জানতাম, তাহলে কি বলবে? আই নিউ। আমি জানতাম। একটু মনে করে দেখো, এর আগের স্লাইডে, আগের পেজে কিন্তু আমি ওটাই বলে আসলাম। তাহলে আই নো, আমি জানি। সে জানে, হি নোজ। আমি জানতাম, আই নিউ। সে জানতো, হি নিউ। আমি জানি না, আই ডোন্ট নো। সে জানে না, হি ডাজেন্ট নো। ঠিক আছে, আমি জানতাম না, আই ডিডেন্ট নো। এইভাবে করে তোমরা প্রতিটা দিয়ে 3টা 4টা করে ফরম্যাট রেডি করবে। একটা ব্যবহার করবে আই নো, আমি জানি। আমি জানতাম, আই নিউ। আমি জানি না, আই ডোন্ট নো। ঠিক আছে, প্রত্যেকটা দিয়ে, এখানে আমি যতগুলো দিয়েছি 20টা, প্রত্যেকটা দিয়ে 3টা করে প্র্যাকটিস করবে। প্রথম দিকে দেখবে যে একটু কঠিন লাগছে, কোনো কনফিউশন হলে কমেন্টে আমাকে জানাবে যে আমি যেটা করছি সেটা হচ্ছে কিনা। ওয়েল, এভাবে করেই কিন্তু একটা সময় তোমার ভিতরে দক্ষতা চলে আসবে। সো যেটা বলছিলাম যে আমি জানি কিভাবে সবার মন জয় করতে হয়। আই নো হাউ টু উইন। হাউ টু উইন, উইন মানে জয় করা। এভরি ওয়ানস হার্ট, প্রত্যেকের হৃদয়। প্রত্যেকের হৃদয়, এরকম যখন এর মতো অর্থ হয়, সবার, এর মতো অর্থ হয়, তখন একটি অ্যাপোস্ট্রোফি এস দিতে হয়। ঠিক আছে, এই অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহারটা আমি পরে তোমাদের শেখাবো। রাতুলের কলম, তাহলে বলতে হবে রাতুলস পেন। রাতুলের হৃদয়, রাতুলস হার্ট। প্রত্যেকের হৃদয়, এভরি ওয়ানস হার্ট। ওয়েল, এই ব্যবহারগুলো আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। স্টে কানেক্টেড, সাথে থাকো। নাম্বার 2, এমন একটি বাংলা বাক্য তুমি ভাবছো মনে মনে, আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয়। আই নো হাউ টু অপারেট আ কম্পিউটার। ওয়েল, আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয়। তাহলে এবার বলো, আমি জানতাম, আই নিউ হাউ টু অপারেট আ কম্পিউটার। আমি জানি না, আই ডোন্ট নো হাউ টু অপারেট আ কম্পিউটার। ক্লিয়ার? এভাবে করে 3টা 4টা করে প্র্যাকটিস করতে পারো। নাম্বার 3, আমি জানি কিভাবে ঘুড়ি উড়াতে হয়। এই তো করোনার সময় সবাই ঘুড়ি নিয়ে ব্যস্ত, তো সেই ক্ষেত্রে এইরকম একটি বাংলাকে তুমি ইংলিশে কিভাবে ট্রান্সফর্ম করবে? আই নো হাউ টু ফ্লাই আ কাইট। কাইট মানে ঘুড়ি, ফ্লাই মানে ওড়ানো। আবার এই ফ্লাই মানে কিন্তু মাছিও হয়। তো এই সব জায়গাগুলোতে আমি যে ভার্বগুলো ইউজ করছি, এগুলোর মধ্যে কিন্তু মাধ্যমে তোমরা কিন্তু অনেক ভোকাবুলারিও শিখে ফেলছো বা বুঝতে পারছো যে কোন ওয়ার্ডের অর্থ কী। আর 2 এর পরে তুমি যেটা দিচ্ছ, এটা কিন্তু অবভিয়াসলি ভার্ব। এটার নাম হলো ভার্ব। ঠিক আছে, এরপরে নাম্বার 4-এ, আমি জানি কিভাবে চাইনিজ রেসিপি রান্না করতে হয়। একজন মেয়ে, উনি একজনের কাছে এমন এক্সপ্রেশন দিতেই পারে, বলতেই পারে, আমি জানি কিভাবে চাইনিজ রেসিপি রান্না করতে হয়। আমি জানি কিভাবে ইন্ডিয়ান খাবার রান্না করতে হয়, মালয়েশিয়ান খাবার রান্না করতে হয়। সো আই নো হাউ টু কুক চাইনিজ রেসিপি। আমি জানতাম, আই নিউ হাউ টু কুক। আমি জানি না, আই ডোন্ট নো। ওয়েল, নাম্বার 5, আমি জানি কিভাবে বাচ্চা লালন পালন করতে হয়। আই নো হাউ টু রেইজ আ চাইল্ড, অথবা ব্রিং আপ আ চাইল্ড। ওকে, রেইজ মানে বড় করা, বাড়ানো। নাম্বার 6, আমি জানি কিভাবে তোমাকে শাস্তি দিতে হয়। আই নো হাউ টু পানিশ ইউ। আই নো হাউ টু পানিশ ইউ। নাম্বার 7, আমি জানি কিভাবে সবাইকে আয়ত্তে নিয়ে আসতে হয়, সবাইকে দখলে নিয়ে আসতে হয়। আই নো হাউ টু কন্ট্রোল এভরিওয়ান। আই নো হাউ টু কন্ট্রোল এভরিওয়ান।
আমি জানতাম যদি বলি তাহলে কি হবে? আই নিউ হাউ টু কন্ট্রোল এভরিওয়ান। আমি জানি না, আই ডোন্ট নো হাউ টু কন্ট্রোল এভরিওয়ান। সে জানে না, হি ডাজন্ট নো। সে জানতো না, হি ডিডন্ট নো। ওকে, আচ্ছা, এরপর 8 নাম্বার, আমি জানি কিভাবে সফল হতে হয়। এই কথাগুলো বলা যেতেই পারে বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায়। অনেক বাংলার ভেতরে দুই একটা ইংলিশ বলা যেতেই পারে, যদিও অনেকে বলে যে বাংলিশ এটা ঠিক না, বাংলার ভিতরে ইংলিশ বা ইংলিশের ভিতরে বাংলা বলা ঠিক না। বাট অ্যাজ এ বিগিনার লেভেল ইউ হ্যাভ টু ফলো দিস সিস্টেম, বাংলিশ সিস্টেম বলবো। এই বাংলার মাঝে মাঝে তুমি একটু করে ইংলিশ বলার ট্রাই করো। একদিনে তুমি ইংলিশ পারবে না, একটু একটু করে সুন্দর কিছু বাক্য মুখস্থ রেখে দাও। আমি জানি কিভাবে সফল হতে হয়, বলে ফেলো আই নো, আমি জানি হাউ টু বি সাকসেসফুল। আমি জানতাম, আই নিউ। আমি জানি না, আই ডোন্ট নো। এই হাউ টু এর এই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। নাম্বার 9, আমি জানি কিভাবে সত্য কথা তোমার মুখ থেকে বের করতে হয়। খুবই ফ্যান্টাস্টিক একটি কথা। কোনো একটি মোমেন্টে, এমন একটি মোমেন্ট তুমি রেগে গেছো এবং বলছো ইয়েস, আমি জানি কিভাবে সত্য কথা তোমার মুখ থেকে বের করতে হয়। I know how to get the truth out of your mouth. ওকে, সো এই আউট অফ কোনো কিছু থেকে বের করে নিয়ে আসা। I know আমি জানি, how to get, get মানে এখানে পাওয়া না, get out বেসিক্যালি হচ্ছে বের করা, get out মুখ থেকে, get out of your mouth। এই ব্যবহারটাও আমি তোমাদের শেখাবো। আউট অফ কখন ইউজ করতে হয়, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারগুলো, এগুলোর এপিসোড থাকবে আমার চ্যানেল স্টে কানেক্টেড। এরপর নাম্বার 10, তুমি এমন একটি কথা বলতে চাও, আমি জানি কিভাবে টাকা উপার্জন করতে হয়। একবার ভেবে দেখো তো এই জাতীয় কথাগুলো অ্যাজ ইউজুয়াল আমরা বলি কিনা। অবশ্যই বলি। তাহলে এবার বলো, আমি জানি কিভাবে টাকা উপার্জন করতে হয়। আই নো হাউ টু মেক মানি। টাকা উপার্জনের ক্ষেত্রে আর্ন মানি বলার দরকার নেই, মেক মানি। ঠিক আছে, মনে রাখতে হবে। বাট প্রশ্ন আসতে পারে যে যদি আমি এখানে আর্ন মানি ইউজ করি প্রবলেম আছে কিনা। নেভার, তুমি এটা ইউজ করতে পারো, আই নো হাউ টু আর্ন মানি। তবে বেশি আমরা ব্যবহার করি স্পোকেনের ক্ষেত্রে মেক মানি। আই নো হাউ টু মেক মানি। তাহলে আমি যদি বলি সে জানে কিভাবে টাকা উপার্জন করতে হয়, বলো তো কি বলবে? আমি বলেছি সে জানে, তাহলে তোমাকে বলতে হবে হি, এবার নোজ দিতে হবে। ঠিক আছে, সে জানে, তারপরে বাকি অংশের কোনো পরিবর্তন নেই, হাউ টু মেক মানি। রানা জানে, রানা নোজ। ওকে, বাট আমি যদি বলি যে সে জানতো, তাহলে কি বলবে? হি, এবার নো বলতে পারবে না, ওটাকে নিউ বলতে হবে, KNEW। ওয়েল, সো হি নিউ হাউ টু মেক মানি। এরপরের পেজে চলে যাব যেখানে 11 থেকে 20 পর্যন্ত রয়েছে। ওয়েল, 11 থেকে 20, 11 নাম্বার। শুরু করার পূর্বে আমি একটি বিষয় বলি, তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে রয়েছে এবং মনে করছো যে স্পোকেনের ক্ষেত্রে এই চ্যানেলটি তোমাদের কাজে দিতে পারে, তাদেরকে বলবো প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তোমাদের ফেসবুক পেজ থেকে, ফেসবুক গ্রুপ থেকে, বিভিন্ন জায়গা থেকে তোমরা শেয়ার করে দাও। অ্যান্ড অবভিয়াসলি যদি আমার চ্যানেলের সঙ্গেই থাকো তাহলে তো বলার কথা নেই, সিম্পলি একটি লাইক বাটনে হিট করে দাও। আর যদি আজকেই প্রথম হয়ে থাকো, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওয়েল, সো যেটি বলছিলাম 11 নম্বরে, আমি জানি কিভাবে ঘর সাজাতে হয়। দেখো তো এই জাতীয় কথা বলো কিনা। অবশ্যই তুমি বলো, আমি জানি কিভাবে ঘর সাজাতে হয়, আমি জানি কিভাবে বাড়ি সাজাতে হয়। আমি এখানে রুম এবং হাউস দুটোই দিয়ে রেখেছি। তো রুম মানে কক্ষ বা ঘর, আর হাউস মানে বাড়ির কথা আসবে। আমি এখানে ঘর বলেছি, সেক্ষেত্রে রুমটাকেই প্রাধান্য দেব। আই নো, আমি জানি হাউ টু ডেকোরেট দ্য রুম। আই নো হাউ টু ডেকোরেট দ্য রুম অথবা হাউস। ওই কথাটি ভুলে গেলে চলবে না। 1 থেকে 20 পর্যন্ত সমস্ত প্র্যাকটিসগুলো করবে 3টা ফরম্যাটে। আমি জানি, আই নো। আমি জানতাম, আই নিউ। আমি জানি না, আই ডোন্ট নো। ঠিক আছে, এরপর 12 নম্বর, আমি জানি কিভাবে ব্যবসা সামলাতে হয়। ওকে, সো আমি বলবো আই নো হাউ টু রান অর হ্যান্ডেল বিজনেস। রান বা হ্যান্ডেল বোথ আর কারেক্ট, বাট রানটা একটু বেশি এটা ব্যবহার হয় ব্যবসার ক্ষেত্রে। আই নো হাউ টু রান বিজনেস। 13 নম্বরে বলছো যে আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়। আই নো হাউ টু ড্রাইভ আ কার। আমি এখানে ফাঁকা রেখেছি, ড্রাইভ আ কার হতে পারে, ড্রাইভ হতে পারে মাইক্রো এটসেট্রা, অথবা যদি সাইকেল মোটরসাইকেলের ক্ষেত্রে হয় রাইড হতে পারে সাইকেলের ক্ষেত্রে। আই নো হাউ টু রাইড আ সাইকেল। ওকে, রাইড দিবে সাইকেলের ক্ষেত্রে। সাইকেল ব্যতীত অন্যান্য গাড়ি যানবাহনের ক্ষেত্রে তুমি ড্রাইভ দেবে। নাম্বার 14, 14 নাম্বার, আমি জানি কিভাবে বিদেশিদের সঙ্গে কথা বলতে হয়। আই নো হাউ টু টক টু দ্য ফরেনার। আমি জানতাম, আই নিউ। আমি জানি না, আই ডোন্ট নো। ফরেনার মানে হচ্ছে বিদেশি। টক টু, কারোর সাথে কথা বলা। স্পিক বলা যাবে না, এই স্পিক,
টক, সে, টেল এগুলো নিয়ে যে প্রসঙ্গটি আছে, কোন ভার্ব কোথায় ব্যবহার করতে হয় সেটার এপিসোড থাকবে, আমি পরবর্তীতে ক্লাস নেব। নাম্বার 15, আমি জানি কিভাবে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হয়। আই নো হাউ টু ইউজ টেকনোলজি প্রপারলি। আই নো হাউ টু ইউজ টেকনোলজি, টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি, ওকে, অ্যান্ড প্রপারলি সঠিকভাবে, ঠিকঠাকভাবে। তো এখানে একটু বলে দিই, যেগুলো এলওয়াই যুক্ত শব্দ সেগুলো সাধারণত অ্যাডভার্ব হয়, যার বাংলা অর্থটা হয় ভাবে, যেমন সুন্দরভাবে বিউটিফুলি, সঠিকভাবে প্রপারলি, দক্ষতার সাথে পারফেক্টলি। এই জাতীয় এলওয়াই যুক্ত শব্দগুলোকে সবসময় সর্বদা বাক্যে শেষে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আই নো হাউ টু ইউজ টেকনোলজি প্রপারলি। 16 নম্বর, এমন একটি বাক্য, আমি জানি কিভাবে মঞ্চ অভিনয় করতে হয়। নাটকের মঞ্চে কিভাবে অভিনয় করতে হয় আমি ভালোভাবেই জানি। আই নো হাউ টু পারফর্ম অন দ্য স্টেজ ওয়েল। ওয়েল দিলে ভালোভাবে অর্থ হবে আই নো, আমি জানি, আমি জানতাম, আই নিউ, আমি জানি না, আই ডোন্ট নো। হাউ টু পারফর্ম, অভিনয় করতে হয়, অন দ্য স্টেজ, মঞ্চে। কোনো কিছুর ওপরে অর্থে বেসিক্যালি অন দ্য স্টেজ ইউজ করতে হয়। নাম্বার 17, আমি জানি কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। একবার ভাবো তো এই কথাটা কতটা ভাইটাল একটা বিচারের মঞ্চে, বিচারের দায়িত্বে তুমি রয়েছো, অ্যান্ড ফাইনালি বলছো স্টপ প্লিজ, আমি জানি কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। একবার ভাবো তো, বাংলা না বলে তুমি যদি বলতে স্টপ প্লিজ, আই নো হাউ টু পিক আপ থ্রোনস উইথ থ্রোনস। থ্রোনস উইথ থ্রোনস মানে হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা একটি ফ্রেজাল ইউজ। সো আই নো হাউ টু পিক আপ, পিক আপ মানে ওঠানো, তোলা। থ্রোনস উইথ থ্রোনস মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা। নাম্বার 18, আমি জানি কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হয়। আই নো হাউ টু রেসপেক্ট দ্য অ্যাডাল্টস। বড়দেরকে অথবা দ্য সিনিয়র বলা যেতে পারে। আই নো হাউ টু রেসপেক্ট দ্য অ্যাডাল্টস, আমি জানতাম, আই নিউ, আমি জানি না, আই ডোন্ট নো। আর এগুলো পারবে পরবর্তীতে যে রানা জানে না, রানা ডাজেন্ট নো, ঠিক আছে। রানা জানতো না, রানা ডিডেন্ট নো। এভাবেও প্র্যাকটিস করবে বারবার বিভিন্ন ফরম্যাটে, আমি যেগুলো বললাম 3বার 4বার করে ওই ফরম্যাটগুলো ইউজ করার চেষ্টা করবে। 19 নাম্বার, আমি জানি কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হয়। একবার ভাবো তো, তোমাকে একজন জিজ্ঞাসা করলো যে ডু ইউ নো হাউ টু ওপেন আ ব্যাঙ্ক, ফেসবুক অ্যাকাউন্ট, ডু ইউ নো, তুমি কি এটা জানো? সো তুমি এবার বলছো ইয়েস আই নো হাউ টু ওপেন আ ব্যাঙ্ক, বারবার ব্যাংকের কথা চলে আসছে। আই নো হাউ টু ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট। সো আই নো, আমি জানি, হাউ টু ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট। আমি জানতাম, আই নিউ হাউ টু ওপেন। আমি জানি না, আই ডোন্ট নো। অ্যান্ড লাস্ট 20 নাম্বার, আমি জানি কিভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আই নো হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া প্রপারলি। লক্ষ্য করে দেখেছো এলয়যুক্ত শব্দটি ওই যে আগের মতোই, এটা কিন্তু অলওয়েজ আমরা শেষে ব্যবহার করছি। আই নো হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করতে হয়। ওয়েল, এই হলো 20টি রিয়েল এক্সাম্পলস যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে হরহামেশাই ব্যবহার করি। তো এবার তোমরা আমাকে একটু যে বিষয়টি কনফার্ম করবে, যারা আমার চ্যানেলে একেবারে পাকাপোক্ত সাবস্ক্রাইবার, মানে একেবারে যারা লেগে আছো শিখতে চাও, তারা আমাকে জানাবে আমি যে 3-4টা ফরম্যাটে বলতে বললাম, লাইক এরকম যে আমি জানি, আই নো, আমি জানতাম, আই নিউ, আমি জানি না, আই ডোন্ট নো। এইভাবে করে 3-4টা ফরম্যাট ইউজ করে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো আমি এক্সাম্পলস দিলাম, রিয়েল এক্সাম্পলস, কারা কারা প্র্যাকটিস করেছো কমপক্ষে হলেও একবারের জন্য, প্রত্যেকটা 3 বা 4বার করে বলে এভাবে 20টা তোমরা কয়বার প্র্যাকটিস করেছো, কয়জনে, আমাকে একটু কমেন্টে জানাবে। শুধুমাত্র তারাই জানাবে যারা মনে করছো যে এই চ্যানেল তোমার জীবন পরিবর্তনের ক্ষেত্রে, তোমার স্পোকেনের ফ্লুয়েন্সির ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। আমি চাইবো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসনে নতুন কোনো আয়োজনে, স্পোকেনের আয়োজনে তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।